ইতিহাসের সাক্ষী। যুদ্ধক্ষেত্রে প্রথম ট্যাঙ্কের ব্যবহার হয়েছিল 1916 সালের 15 সেপ্টেম্বর, অর্থাৎ এখন থেকে 100 বছর আগে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের বিরুদ্ধে সোমের যুদ্ধে ব্রিটিশ বাহিনী নতুন এই মারণাস্ত্র ব্যবহার করেছিল। ওই যুদ্ধে অংশ নিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর এমন বেশ কজন সদস্যের স্মৃতিচারণ রক্ষিত রয়েছে বিবিসির আর্কাইভে। সেসব স্মৃতিচারণের অংশ বিশেষ সংকলন করেছেন অ্যালেক্স লাস্ট, অনুবাদ এবং পরিবেশন করছি শাকিল আনোয়ার। আমরা কিছুই জানতাম না, কোথায় ঢুকছি, কেন ঢুকছি বুঝতে পারছিলাম না। আমাদের শুধু সাবধান করা হয়েছিল এটি খুবই বিপজ্জনক। First time I'd actually commanded a tank in action, I was petrified. We were completely isolated from the world. প্রথমবার যখন ট্যাঙ্কের মধ্যে ঢুকেছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। একবার ঢুকে গেলে বাইরের সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। ভেতরের তাপমাত্রা ক্রমেই বাড়ছিল। বাইরের অবস্থা চোখে দেখার একমাত্র উপায় ছিল লোহার তৈরি একটি পেরিস্কোপ। ভেতরের পরিবেশটা ছিল প্রচণ্ড রকমের বিষাদময় আর ঘাম ঝরানো গরম। প্রথম বিশ্বযুদ্ধের দুই ব্রিটিশ সৈন্যের ট্যাঙ্কে চড়ার প্রথম অভিজ্ঞতা আর যুদ্ধক্ষেত্রে প্রথম ট্যাঙ্ক দেখে তাদের কি মনে হয়েছিল তা বর্ণনা করেছিলেন একজন জার্মান অফিসার। It was something like a cauchemar when I saw these tremendous. বিশালাকৃতির এই মেশিনটি আমরা যখন দেখলাম দানবের মতো লাগছিল। বুঝতে পারছিলাম না এটা ঠিক কি। আগে কোনোদিন এরকম কোনো কিছু আমরা দেখিনি। ওগুলো যখন আমাদের ট্রেঞ্চের দিকে এগিয়ে আসছিল আমরা ভেবেছিলাম বার্লিনের দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের হয়তো কোনো উপায় নেই। প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সুড়ঙ্গ তৈরি করে লড়াইতে যেভাবে প্রাণ যাচ্ছিল তা এড়াতে ব্রিটেন এবং ফ্রান্স বিকল্প ভাবতে শুরু করেছিল। তারা এমন কোনো অস্ত্রের কথা ভাবছিল যা দিয়ে মেশিন গানের গুলিবৃষ্টির ভেতরে কাটা তারের দেয়াল অতিক্রম করে জার্মান ট্রেঞ্চে পৌঁছানো যাবে। আর সেই চিন্তা থেকে যেটা তৈরি হলো তা ছিল ইস্পাতে মোড়া, অস্ত্র বসানো ধীরগতির ভারী একটি যান, যা ট্রাক্টরের মতো দেখতে। এবড়ো থেবড়ো উঁচু নিচু জমি দিয়ে যাতে চলতে পারে সেজন্য ব্রিটিশরা ওই ট্রাক্টরের সাথে জুড়ে দিয়েছিল ভারী লোহার চেন, যেগুলো তখন কৃষিযন্ত্রে ব্যবহার করা হতো। নতুন এই সমরাস্ত্র তৈরির কথা যাতে জার্মানরা না জানতে পারে সেজন্য ছড়ানো হয়েছিল পানি ধরে রাখার জন্য ইস্পাতের ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। ট্যাঙ্ক নামটি সেখান থেকেই। প্রথমে মাত্র কয়েক ডজন ট্যাঙ্ক ইংলিশ চ্যানেল পার করে ফ্রান্সে পাঠানো হয়েছিল। এক একটিতে একজন সেনা অফিসার এবং 7 জন করে ক্রু ছিল। প্রথম যখন এগুলো এগোচ্ছিল রাস্তার দুধারের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সেরকম একজন। একদিন একজন আমাকে এসে বলল, রাস্তার দিকে আধা মাইল গিয়ে মাঠের দিকে দেখো কি জিনিস। গিয়ে দেখি প্রচুর উৎসুক মানুষের ভিড়। দেখলাম ট্যাঙ্ক। আগে কোনোদিন এরকম কিছু দেখিনি। মানুষের সেই বিস্ময়ের স্মৃতিচারণ করেছেন একজন ট্যাঙ্ক ক্রু। আগ্রহী বহু মানুষ আমাদের পাশাপাশি হাঁটছিল, খোলা দরজা দিয়ে আমাদের প্রশ্ন করছিল, এটা কি জিনিস, এটা কি দিয়ে কি ট্রেঞ্চের ভেতর ঢোকা যাবে, এতে কতগুলো বন্দুক আছে, এটার ক্ষমতা কতটা, ইস্পাতের দেয়াল কতটুকু পুরু, ইত্যাদি নানান প্রশ্ন। ট্যাঙ্কের ক্রুরা উৎসাহের সঙ্গে আমাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিল। ট্যাঙ্কগুলোর কোনোটি ফিমেল অর্থাৎ মহিলা ট্যাঙ্ক, সেগুলোতে শুধু মেশিন গান রয়েছে। আবার কোনোটি পুরুষ ট্যাঙ্ক, সেগুলোতে কামান বসানো। কত সময়ে কতগুলো গোলা ছোঁড়া যাবে সেটাও তারা সোৎসাহে মানুষজনকে বর্ণনা করছিল। বাড়ি ফিরে আমরা ভাবছিলাম ক্রিসমাসের মধ্যেই হয়তো আমরা যুদ্ধে জিতে যেতে পারি। এরকম কয়েকটি যন্ত্র ব্যবহার করলেই যুদ্ধ শেষ। তারপর 1916 সালের 15 সেপ্টেম্বর প্রথম যুদ্ধে ট্যাঙ্কের ব্যবহার শুরু হলো। ফ্রান্সের ফ্লোর নামে একটি ছোট্ট শহরের কাছে একটি জার্মান ট্রেঞ্চে হামলার জন্য 3টি
ট্যাঙ্ক পাঠানো হলো। ওই 3 ট্যাঙ্কের বহরের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট হেস্টি, লেফটেন্যান্ট কোর্ট এবং একজন সাউথ আফ্রিকান লেফটেন্যান্ট হফাম। যুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক নিয়ে হামলার সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন লেফটেন্যান্ট হফাম। We had been taken down to the front line on the previous day and shown what we had to go through. আগের দিন আমাদের ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া হয়েছিল, দেখানো হয়েছিল কি ধরনের পরিবেশে আমাদের যুদ্ধে নামতে হবে। দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। বোমা পড়ে মাঠে এমন বড় বড় সব গর্ত হয়েছিল যেগুলোতে পুরো একটি বাড়ি ঢুকে যাবে। এই ধরনের স্থান পেরিয়ে যুদ্ধ করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা স্বেচ্ছায় রাজি হলাম। কিন্তু অভিযান শুরুর কয়েক মিনিটের মধ্যে 3টি ট্যাঙ্কের মধ্যেই 2টোই গর্তে আটকে গেল। পরিত্যক্ত করার সিদ্ধান্ত নিতে হলো। শুধু লেফটেন্যান্ট হেস্টির নেতৃত্বের ট্যাঙ্কটি এগিয়ে চলল। It was up to me to carry on alone. I could see the village of Fleurs. আমি একাই এগিয়ে গেলাম। আমি ফ্লাওয়ার গ্রামটি দেখতে পাচ্ছিলাম। গোলাগুলির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো গ্রাম। And across the front of the village there was a trench, and this formed the barricade. And the Germans... গ্রামের সামনেই একটি ট্রেঞ্চ ছিল। জার্মানরা তার ভেতর থেকে গুলি ছুঁড়ছিল। আমরা গ্রামের প্রধান সড়কে পৌঁছে গিয়েছিলাম। আমার গানাররা সমানে গুলি ছুঁড়ছিল। একসময় আমি গ্রামের কেন্দ্রে পৌঁছে যতটা সম্ভব চারদিকে দেখার চেষ্টা করলাম। আমার একটা আশা ছিল যে ব্রিটিশ সেনাবাহিনী হয়তো আমার ট্যাঙ্কের পেছন পেছন এগুচ্ছে, কিন্তু আমি দেখলাম পেছনে কেউ নেই। সুতরাং আমি গতি কমিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। And eventually the engine packed up. সৈন্যদের এসব অভিজ্ঞতা থেকে আসলে ট্যাঙ্কের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। যুদ্ধক্ষেত্রে মোতায়েন করার আগেই সেগুলোর 1/3 অকেজো হয়ে পড়েছিল। তবে সেনাবাহিনীর হাইকমান্ড এই বাস্তবতাকে গুরুত্বই দিতে চাইছিলেন না। কদিনের মধ্যেই লেফটেন্যান্ট কোর্ট এবং লেফটেন্যান্ট হফামকে আবারও ট্যাঙ্ক নিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। লেফটেন্যান্ট হফাম: We were told to attack Gordicon in the support of 50,000 men and 6 tanks. আমাদেরকে হামলা শুরু করতে বলা হলো। 50,000 সৈন্য এবং 6টি ট্যাঙ্ক, কিন্তু 6টির মধ্যে 4টি ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে পৌঁছতেই পারল না। মেজর সামার্স আমাদের বললেন, অভিযানের পরিকল্পনা হয়তো স্থগিত করা হবে, কিন্তু তোমরা দুজন এগিয়ে যাও, ঈশ্বর তোমাদের সহায় হন। May God bless you. 2 tanks, unsupported and alone. Court and I had a conference, and we drank a considerable amount of rum. 2টো মাত্র ট্যাঙ্ক, তাও আবার তাদের জন্য বাইরে থেকে বাড়তি কোনো সাহায্য নেই। লেকোট এবং আমি একটি বৈঠক করলাম। প্রচুর মদ পান করেছিলাম দুজন। তারপর আমরা দুজন যাত্রা শুরু করলাম। কোর্টের ট্যাঙ্কটি সামনে ছিল, কিন্তু ফ্লর শহরের মূল সড়ক পর্যন্ত তাকে অনুসরণ করলাম। Court put his nose out of Fleur, and the Germans concentrated the fire on the... রাস্তায় অন্তত 2000 মৃতদেহ দেখেছিলাম, জার্মান এবং ব্রিটিশ, কিন্তু ব্রিটিশ সৈন্যদের মৃতদেহগুলো রাস্তা থেকে সরাতে পারছিলাম না, কারণ চারদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। দ্রুত রাস্তা থেকে ট্যাঙ্কে উঠে পড়লাম। তারপর মরদেহগুলোর উপর দিয়েই এগিয়ে চললাম। কোর্ট তার ট্যাঙ্ক নিয়ে ফ্লর ছাড়িয়ে গেল। জার্মানরা ক্রমাগত গুলি চালাচ্ছিল। আমার খুব অসুবিধে হচ্ছিল। কোর্ট কিন্তু এগিয়ে যাচ্ছিল। একটা সময় ভেতরে 30,000 গোলা সহ কোর্টের ট্যাঙ্কটি বিস্ফোরিত হলো। ক্রুদের বোতাম বা বুট কোনো কিছুরই চিহ্ন খুঁজে পাওয়া যায়নি পরে, কিন্তু আমি জার্মান ট্রেঞ্চে পৌঁছে গেলাম। ট্রেঞ্চের ভেতর 400-র মতো জার্মান সৈন্য ছিল। আমাদের ট্যাঙ্কের বিরতিহীন গুলিতে তারা খরগোশের মতো গর্তে পালানোর জন্য ছোটাছুটি করছিল। আমাদের উপর একের পর এক গোলা এসে পড়ছিল। একসময় একটি গোলা ট্যাঙ্কের সামনের দিকে ঢুকে পড়ল, আগুন ধরে গেল। আমার একজন সৈন্য প্রচণ্ড আহত হলো। আমি তাকে মরফিন পুশ করতে গেলাম। সে চিৎকার করে উঠেছিল, আমাকে দ্রুত গুলি করে মেরে ফেলুন স্যার। ট্যাঙ্ক তৈরি করে চমক দিতে পারলেও যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনী যে খুব সুবিধে করতে পেরেছিল তা নয়। তার প্রধান কারণ ছিল সংখ্যায় সেগুলো খুব কম ছিল, আর তাছাড়া প্রাথমিক ধাক্কা এবং বিস্ময়ের পর জার্মানরা নতুন এই অস্ত্রের মোকাবেলার কৌশল আবিষ্কার করে ফেলেছিল। মার্স র্যাঙ্কার সে সময় জার্মান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। Some of the boys discovered that they could stop the tank. আমাদের কিছু অফিসার আবিষ্কার করলো যে ট্যাঙ্কগুলোর ওপর ম্যানহোলের ভিতরে গ্রেনেড ছুঁড়ে সেগুলোকে কাবু করা সম্ভব হচ্ছে।
একবার কোনোভাবে ট্যাঙ্কের উপর উঠতে পারলেই সেগুলো ধরাশায়ী হয়ে পড়বে। A man was on top of the tank. These tanks were doomed to failure. But after many failed attempts in November 19... তবে একের পর এক চেষ্টার পর 1917 সালের নভেম্বরে ব্রিটিশদের ট্যাঙ্ক হামলায় বড় ধরনের সাফল্য পাওয়া গিয়েছিল। তবে ট্যাঙ্কের ওপর তেমন ভরসা করতে না পারায় ব্রিটিশ কমান্ডাররা এটিকে যথেষ্ট গুরুত্ব দেননি। ফলে প্রথম বিশ্বযুদ্ধে এ থেকে প্রত্যাশিত সাফল্যও তারা যুদ্ধক্ষেত্রে পাননি। ট্যাঙ্কের হামলায় জার্মানরা দ্রুত ধরাশায়ী হয়ে পড়বে, এরকম প্রত্যাশা বাস্তবে ততটা পূরণ হয়নি। তবে পরবর্তীতে ক্রমে ক্রমে একটা সময় পর এই মারণাস্ত্রের অসামান্য ক্ষমতা প্রমাণিত হয়েছিল এবং ট্যাঙ্ক আধুনিক যুদ্ধের চরিত্র পাল্টে দিয়েছিল।